আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। বিস্তারিত সংবাদ জানাবো। আজ শুরু হচ্ছে রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমত্য কমিশনের সংলাপ। প্রথমেই বেলা ৩টায় এলডিপির সঙ্গে আলোচনার মাধ্যমে শুরু হবে এই সংলাপ। এরপর ধারাবাহিকভাবে অন্য দলগুলোর সঙ্গেও সংলাপ হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে ৬ মার্চ ৩৭টি রাজনৈতিক দলকে চিঠি ও স্প্রেডশিট পাঠিয়েছিল ঐক্যমত্য কমিশন। ১৩ মার্চের মধ্যে তাদের মতামত জানাতে বলা হয়েছিল। এরই মধ্যে ১৫টি দল তাদের মতামত জানিয়েছে। বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি সহ ১৪টি রাজনৈতিক দল তাদের পূর্ণাঙ্গ মতামত কয়েক দিনের মধ্যে জানাবে বলে কমিশনকে জানিয়েছেন। এদিকে ঐক্যমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে জামায়াত ইসলাম। সকালে ঐক্যমত্য কমিশনের কো চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজের কাছে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রস্তাব জমা দেন। এ সময় অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাষ্ট্র গঠন ও সংস্কার নিয়ে সব রাজনৈতিক দলের ঐক্যমত আছে, কোনো বিভাজন নেই। জুলাইয়ের মধ্যে কমিশনের কাজ শেষ করা হবে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দেওয়া হবে, তবে সরকারের উচিত দ্রুত নির্বাচনের রূপরেখা প্রকাশ করা। সংসদ নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন চায় না জামায়াত। নির্বাচনকে অবশ্যই নিরপেক্ষ ও স্বচ্ছ হতে হবে। যে রাজনৈতিক দলগুলো এই সংস্কার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চান, তাদের দিক থেকে কোনোভাবেই কখনোই অসহযোগিতার তো প্রশ্নই ওঠে না। তারা সর্বাত্মক সহযোগিতা করেছেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের সময়সীমা নির্ধারিত হয়েছে 15 জুলাই পর্যন্ত। আমরা এর মধ্যেই আমাদের কাজ সম্পাদন করতে চাই। আমরা যথেষ্ট স্বচ্ছতা অবলম্বন করতে দৃঢ় সংকল্প। 15 বছর একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি আমরা অপেক্ষা করতে পেরে থাকি, তো সেই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে গিয়ে যদি মিনিমাম কিছু সংস্কার করার প্রয়োজন হয়, তার জন্য যৌক্তিক যে সময়টুকু দরকার জামাত ইসলামী সেই সময়টুকু দিতে প্রস্তুত। তাদের টেন্টেটিভ আইডিয়ার মধ্যেও যদি তারা সংস্কারগুলো করে নিরপেক্ষ নির্বাচন করতে পারেন, আমরা তো 3 মাস বেঁধে তাদেরকে কোনো বাইন্ডিংসের মধ্যে রাখিনি। আমরা চাচ্ছি 2-1 মাস আগে পরের চেয়ে মোর ইম্পর্ট্যান্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হওয়া। সেটা করতে যে কাজটুকু সেটা যেন হওয়া চাই। ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলার সাক্ষাৎ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে। বেলা 11টায় গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। বৈঠকে ছিলেন বিএনপির স্থায়ী কমিটি ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ। গুলশানের দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে বিএনপির বৈঠক শেষে বক্তব্য রাখছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। অর্ডার ফিরে আসবে, যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, সেটাই তো আমাদের প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশা পূরণে যত তাড়াতাড়ি সম্ভব লেটেস্ট ডিসেম্বর কাট অফ টাইম হিসাবে ধরে নেওয়া হয়েছে। না, এই তো আলোচনা হয়েছে আর কি। আমি তো সবাই তো নির্বাচন চাই এবং সবাই তো একটা নির্বাচিত সরকারের সাথে কাজ করা। ওদের জন্য, সকলের জন্য সুযোগ সুবিধা হচ্ছে একটা নির্বাচিত সরকারের সাথে কাজ করা। এটা তো আর বলার অপেক্ষা রাখে না। রোববার জমা দেবে। আপনারা কি স্পেসিফিক ভাবে বলেছেন যে আপনারা কবে নির্বাচন চান, ডিসেম্বর বা তার আগে বা তার পরে? স্পেসিফিক ভাবে তার কাছে বলেছেন? আমরা তো তার কাছে বলার দরকার তো না। আমরা তো বলেই আসছি যে নির্বাচন যত দ্রুত হবে তত তাড়াতাড়ি একটা গণতান্ত্রিক অর্ডার ফিরে আসবে, জনগণের মালিকানা ফিরে পাবে, একটা দায়বদ্ধ জবাবদিহি সরকার থাকবে। সেই দায়বদ্ধ জবাবদিহি থাকলেই তো পরিবর্তন আনতে পারবে না। যে সরকারের দায়বদ্ধ থাকবে না, জবাবদিহিতে থাকবে না, তারা তো পরিবর্তন আনার খুব বেশি সুযোগ নাই। এটা তো বুঝতে হবে।
বিষয়ের পাশাপাশি আপনি বলছেন যে অর্থনৈতিক বা তারা আমাদের সবথেকে বড় এক্সপোর্ট ডেস্টিনেশন, তো সেক্ষেত্রে এই যে 26 আমাদের গ্রাজুয়েশন হবে সরকার বলছেন এইসব বিষয় নিয়ে কোনো আলোচনা হয়েছে? হ্যাঁ, এখানে আলোচনা হয়েছে বিশেষ করে লেবার রাইটসের ইস্যুটা আর পরিবেশ ক্লাইমেটের বিষয়টা আছে। এগুলোতে আমাদেরকে মনোযোগী হতে হবে এবং এগুলোতে যদি আমরা প্রপারলি সমাধান করতে পারি, আগামী দিনে গ্র্যাজুয়েশনের এবং জিএসপি প্লাসের যে ইস্যুটা আছে সেটার সমাধান করা সহজ হবে। সংস্কার বিষয়ে তারা যে হেল্প করবে বলছে, স্পেসিফিকলি কিরকম হেল্প করবে? না, এই যে প্রাতিষ্ঠানিক যে সমস্ত জায়গায় এক্সপার্টিস দরকার আছে না বিভিন্ন বিষয়ে, তারা সহযোগিতা করতে চায় এই ব্যাপারে। 166টা তো চাওয়া হয়েছে মতামত, সেখানে বিএনপি কত নিতে রোববারে সাবমিট করার পরে আলোচনায় চলে আসবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যের অংশবিশেষ দেখছিলাম। আজ বিক্রি হচ্ছে 30 মার্চের ট্রেনের অগ্রিম টিকিট। সকাল 8টায় ষষ্ঠ দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। শতভাগ অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। যাত্রীদের সুবিধায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল 8টায় এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর 2টা থেকে ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। 31 মার্চ 1 ও 2রা এপ্রিলের টিকিট দেয়া হতে পারে। এবার ঈদ যাত্রায় একজন যাত্রী একবারে সর্বোচ্চ 4টি টিকিট সংগ্রহ করতে পারবেন। অন্যদিকে অনেক বাসের টিকিটও অনলাইনে পাওয়া যাচ্ছে। এই কারণে গাবতলী, মহাখালী ও সায়দাবাদ সহ বিভিন্ন টার্মিনালেও যাত্রীদের ভিড় কম। বিআরটিএ বাসেও শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। এটা 8:30 রাইট টাইম ছিল, এখন 9টা পার হয়ে গেছে, ট্রেন এখনো খবর নাই। দেখা যাক কতটুকু ওয়েট করা লাগে। আর একটু বেটার সার্ভিস হলে আরেকটু বেটার হয়। পরিবারে 5 জন সদস্য নিয়ে হয়তো পরে একটা হ্যাসেলে পড়বো। আগাম টিকিট পেয়েছে, আগাম যাচ্ছি। 24-25 তারিখের টিকিট পাই নাই, 20 তারিখের টিকিট পেলাম, তা মনে হলো যে আগেই চলে যাই। সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলে টিকিট বিক্রি শুরু হয়েছে। সেখানে 15,531 আসনের বিপরীতে 13,640টি আসন বিক্রি হয়ে গেছে অলরেডি। 25% স্ট্যান্ডিং টিকিট দেওয়া হবে। সব কিছু মিলাই আমরা আশা করি 55 থেকে 60,000 যাত্রী প্রতিদিন রেলে ভ্রমণ করতে পারবে। এই বিষয়ে আরো জানাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে রয়েছেন আমাদের সহকর্মী আশিকুল আলম। তিনি সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে। আশিকুল, ট্রেনের টিকিট বিক্রি সর্বশেষ কি অবস্থা দেখছেন এবং টিকিটের চাহিদার চাপ কেমন, সেই সাথে জানাবেন বাস টার্মিনালগুলোর কি অবস্থা এবং বিআরটিসি বাসের টিকিটের বিষয়ে আর কি কি তথ্য আপনার কাছে রয়েছে? ধন্যবাদ আপনাকে। টিকিটের অবস্থা যদি বলি, যে কিছুক্ষণ আগে স্টেশন ম্যানেজার যেমনটা বলছিলেন যে পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চলের যে টিকিট দেওয়া হবে, সকালে যে টিকিটগুলো ছাড়া হয়েছিল সেই টিকিট পেতে কিন্তু 37 লাখ মানুষ তার সার্ভারে হিট করেছেন এবং সেখানে যারা ভাগ্যবান হয়েছেন আসলে তারাই টিকিট পেয়েছেন। এছাড়া কিন্তু অনেকেই টিকিট থেকে বঞ্চিত হয়েছেন। আমরা দেখছিলাম আজকে সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে যে অনেকেই কিন্তু এই ঈদের লম্বা ছুটির কারণে অনেকে আগ থেকেই তাদের পরিবার পরিজন নিয়ে বাড়ি উদ্দেশ্যে যাত্রা করেছেন এবং অনেকেই আমাদের সাথে বলছিলেন যে আসলে অনেকটা হ্যাসেল ফ্রি যাওয়ার জন্যই তারা এই সুযোগটা নিচ্ছেন, যে যাতে খুব দ্রুত অল্প সময়ের মধ্যে কোনো প্রকার ঝক্কি ঝামেলা ছাড়াই তারা যাতে ট্রেনে বাড়ি ফিরতে পারেন। এছাড়াও আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে বিশেষ করে এবার কিন্তু ঈদের যে স্পেশাল ট্রেন, সেই স্পেশাল ট্রেনের গেলবার যেরকম 10টি ট্রেন ছিল, এবার কিন্তু 5টি ট্রেন স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। তবে এই স্পেশাল ট্রেন কমানোর কারণ হিসেবে তারা বলছেন যে আন্তনগর ট্রেনের সংখ্যা তারা বাড়িয়ে দিয়েছেন এবং সেক্ষেত্রে 43 থেকে 45 জোড়া ট্রেন এবার ঈদে চলাচল করবে। তবে স্টেশন ম্যানেজার যেমনটা বলেছেন যে সচরাচর যেমনটা বলেন তারা যে 50 থেকে 60,000 লোক যাতায়াত করবে প্রতিদিন, কিন্তু আমরা বাস্তব প্রেক্ষাপটে যেমনটা দেখি যে প্রতিদিন কিন্তু 1 লাখেরও বেশি মানুষ, লক্ষাধিকেরও বেশি মানুষ কিন্তু প্রতিদিন যাতায়াত করবে, এমনটা কিন্তু আমরা বিগত সময় যেমন দেখেছি। এবং তারা যে নিরাপত্তার কথা বলে থাকেন সেটি আসলে তেমনটা কার্যকর হয় না, কারণ মানুষ যখন যাওয়া শুরু করেন তখন যারা টিকিট পেয়েছেন তারাও যান এবং যারা টিকিট পাননি তারাও কিন্তু তাদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেন। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাকে যে
আপনার যে বিআরটিসি বাসের যে টিকিট সেটি কিন্তু আজকে ঢাকা শহরের যতগুলো ডিপো আছে এবং ঢাকার বাইরে বেশ কিছু ডিপো আসে যেখান থেকে এই টিকিট দেওয়া শুরু হয়েছে। ঈদে যারা এই বিআরটিসিতে ভ্রমণ করতে চান তারা ইচ্ছা করলেই কিন্তু তারা যদি বাস রিজার্ভ নিতে চান এরকমও যদি কেউ থাকেন তারা যোগাযোগ করে কিন্তু সেখান থেকে তারা বাসের টিকিট সংগ্রহ করে বা বাস রিজার্ভ করে কিন্তু তারা যাওয়ার সুযোগ পাবেন। এছাড়া প্রত্যেকে যদি ব্যক্তিগতভাবে টিকিট কিনতে চান সেটির সুযোগও কিন্তু রয়েছে। তো এই ছিল আমার কাছে ঈদ যাত্রায় যে শুরুর যে আজকের যে ঈদের যাত্রীদের যে ঘরে ফেরার যে খবর সেটার সর্বশেষ অবস্থা। আশিকুল, আপনাকে ধন্যবাদ। পটুয়াখালীতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত এক শহীদের মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার জেলার দুমকির পাঙ্গাশিয়া নলদোয়ানি এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত সাকিব মুন্সিকে আটক করেছে পুলিশ। সাকিবের বাবা মামুন মুন্সি পাঙ্গাশিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। এদিকে বান্দরবানের আলীকদমে 14 বছরের এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে আলীকদম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ওই কিশোরী গত শুক্রবার ধর্ষণের শিকার হয়। ঘটনার পর অভিযুক্তদের হুমকির কারণে কিশোরীর পরিবার মামলা করেনি। তবে বুধবার কিশোরী নিজে বাদী হয়ে 4 জনকে আসামি করে আলীকদম থানায় মামলা করে। পরে পুলিশ অভিযান চালিয়ে আব্দুল করিম, মোহাম্মদ রাসেল, আব্দুল মবিন ও ইকবাল হোসেনকে গ্রেপ্তার করে। রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত রবিউলকে আসামি করে মামলা করেছে শিশুর বাবা। একই ঘটনায় অজ্ঞাতদের আসামি করে পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করে। এদিকে ধর্ষণের ঘটনায় শিশুটি সুস্থ হলেও ধর্ষণে অভিযুক্ত গণপিটুনির শিকার কিশোরের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক। এই ঘটনায় 2টি মামলা হয়েছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করা হয়েছে। সংবিধানের 96 অনুচ্ছেদের 6 দফা অনুযায়ী রাষ্ট্রপতি তাকে অপসারণ করেছেন। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগ। তবে বৃহস্পতিবার অপসারণের খবরটি প্রকাশ্যে আসে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ 96 এর দফা 6 মোতাবেক সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে বিচারক পদ হতে 18 মার্চ তারিখে অপসারণ করেছেন। দলবাজ, দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টের দোসর বিচারকদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে হাইকোর্ট বিভাগের 12 বিচারপতিকে 20 অক্টোবর থেকে বিচার কাজ থেকে বিরত রাখা হয়। সেই 12 বিচারপতির মধ্যে বিচারপতি খিজির হায়াতও ছিলেন। ভোলার মনপুরা উপজেলায় বেড়িবাঁধ নির্মাণের কাজ নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে রাশেদ নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। গেল রাতে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেয়ার পথে মারা যান রাশেদ। এই ঘটনায় 8 জন আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানায়, পানি উন্নয়ন বোর্ডের 600 কোটি টাকার চলমান বাঁধ নির্মাণ কাজ নিয়ে বিএনপির সাবেক এমপি নাজিম উদ্দিন আলম ও কেন্দ্রীয় যুবদল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে সাবেক ছাত্রদল নেতা রাশেদ নিহত হন। কিশোরগঞ্জে শিয়ালের কামড়ে মোহাম্মদ আরাফ নামে 1.5 বছরের এক শিশু মৃত হয়েছে। নিহত আরাফ সদর উপজেলার তেরহাসিয়া গ্রামের লিঙ্কনের ছেলে। স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে ইফতার শেষে ঘর থেকে উঠানে আসে। এ সময় চোখের আড়ালে উঠান থেকে একটি শিয়াল আরাফকে গলায় কামড় দিয়ে নিয়ে যায়। ঘণ্টাখানেক পর বাড়ির পাশের জঙ্গল থেকে আরাফের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় আরাফের গলায় কামড়, বুকে ও পায়ে নখের দাগ দেখতে পাওয়া যায়। পরে স্থানীয় ডাক্তার আরাফকে মৃত ঘোষণা করেন। খেলার খবর, ফুটবল প্রসঙ্গ। এএফসি এশিয়া কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে ভারত গেল বাংলাদেশ ফুটবল দল। বৃহস্পতিবার সকাল 9টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করে জামাল ভুঁইয়া, তপু বর্মনরা। সেখানে 4 ঘন্টার ট্রানজিট শেষে শিলং যাবে দল, এমনটি জানিয়েছেন বাফুফের এক কর্মকর্তা। ম্যাচটিকে সামনে রেখে লম্বা সময় অনুশীলন ক্যাম্প করছে হাভিয়ার ক্যাব্রেরা শিশুরা, তাই নিজেদের বেশ প্রস্তুত মনে করছেন ডিফেন্ডার তপু বর্মন। আর দলে যোগ দেয়া হামজা চৌধুরীর অভিষেক রাঙিয়ে তুলতে জয় ছাড়া কিছুই ভাবছে না সোহেল রানা।
মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।